অফিস শেষে কলিগরা মিলে বাসায় ফেরার পথে আমার গাড়িটি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে। আমি তাতে জ্ঞান হারাই। যখন জ্ঞান ফিরল তখন আমি নিজেকে হাসপাতালের এক বেডে আবিষ্কার করলাম। পাশে আমার এক বন্ধু বসেছিল, নাম নয়ন। আবির, তুই ঠিক আছিস? আমি তো অনেক টেনশনে পড়ে গেছিলাম। ঠিক আছি। আর তোর মাথায় ব্যান্ডেজ কেন? আর বাকিরা কোথায়? আমিও একটু আঘাত পাই, কোনো মতে তোদেরকে হাসপাতালে নিয়ে আসি। তারপর ওদেরও তোর মতো অবস্থা, এখন সুস্থ। তাদের পরিবার তাদের পাশেই রয়েছে। আমি আন্টিকে ফোন দিয়েছিলাম, তারা আসতেছে। ও, এখন চলুন আমার পরিচয় আসি। আমার নাম আবির, মায়ের বড় ছেলে। ছোট এক ভাই আছে। ভার্সিটি শেষে একটি কোম্পানিতে জব করি, স্যালারিও মোটামুটি ভালো। এই নিয়ে আর কি। আপনাদেরকে পরিচয় দিতে দিতে হঠাৎ আম্মু আর আমার ভাই আমার রুমে ঢুকে পড়ে কেঁদে দেয়। আরে আম্মু, কাঁদছো কেন? আমি ঠিক আছি। তখনই এক নার্স এসে বলল, আন্টির রুমে কান্না করা নিষেধ, এতে রোগীর সমস্যা হবে। আর আপনারা বাইরে যান, কিছুক্ষণের মধ্যে ডাক্তার আসবে ওনাকে ইনজেকশন দেওয়ার জন্য। আমি আম্মুকে সান্ত্বনা দিয়ে বাইরে যেতে বললাম। নয়ন এবং ভাইও চলে গেল। আমি কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলাম। কিছুক্ষণ পর কে যেন ডাকলো। এই যে শুনছেন? আমি ঘুরে তাকাতেই অবাক, নীলা। কিছুক্ষণ কোনো কথা বললাম না, আবার আগের মতো স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। ডক্টরও কোনো কথা না বলে আমার পায়ের এবং হাতের কাটা জায়গাতে ব্যান্ডেজ লাগিয়ে দিল। আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আমি অতীতের অভিমান কাটিয়ে বললাম, কেমন আছো নীলা? সে কোনো উত্তর দিল না। আমাকে ইঞ্জেকশন দিয়ে চলে যেতে নিলে আমি তার হাত ধরে বললাম, এখনো কি অভিমান করে থাকবে? সমস্যা কি আপনার? এইভাবে কথা বলছেন কেন? আর হাত ছাড়ুন। আমি কিছুক্ষণ নীলার দিকে তাকিয়ে রইলাম, যার হাত ধরে একসঙ্গে কত হাঁটাচলা করেছি, যার হাত দিয়ে কতবার খাবার খেয়েছি। সে আজ তার হাত ধরতে মানা করছে। যাই হোক, অতীত ভুলে বাস্তবে ফিরলাম। আবার জিজ্ঞেস করলাম, কেমন আছো তুমি? খুব ভালো, আর সব সময় ভালো থাকি। হয়েছে, এবার হাতটি ছাড়ুন। নীলা, এতদিন পর দেখা হওয়ার পরও তুমি এখনো কি আমার সঙ্গে এভাবে কথা বলবা? আমাকে দেখার পর তোমার কি একটু মায়া হচ্ছে না? লক্ষ্য করলাম নীলার চোখে পানি। সে আর কোনো কিছু না বলে আমার হাত ছাড়িয়ে দৌড়ে চলে গেল। আমি সঙ্গে সঙ্গে নয়নকে ডাকলাম। কিরে, তোকে এত অস্থির দেখাচ্ছে কেন? আগে বল, প্রথমে আমার মাথায় ব্যান্ডেজ কে করেছিল? কি নাম, ছেলে না মেয়ে? কেন? আগে বল। ডক্টর করিম। ও, কেন, কি হয়েছে? এই নীলা ডক্টর কি ভালো ছিল না নাকি? না তেমন কিছু না। ওই ডক্টর কোথায় গেল? কে? এখনই যে বের হলো আমার রুম থেকে। ওনাকে তো দেখলাম দৌড়ে বাইরে চলে যেতে, হয়তো বাসায় গিয়েছে। কি হয়েছে বলতো? না, আমায় বাসায় নিয়ে চল। আমার এখানে কিছুই ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, এত অস্থির হোস না, আমি দেখছি। তারপর ডাক্তারকে বলে আমাদেরকে যে যার বাসায় নিয়ে যাওয়া হলো। আমি রাতে আর খেলাম না। সারা রাত আম্মুও ঘুমোয়নি, আমার পাশেই ছিল। তারপর 2 দিন এভাবে কেটে গেল। 2 দিন পর সকাল হওয়ার সঙ্গে সঙ্গে বললাম, নয়ন আমাদের বাসায় চলে আয়। কি বলিস, 10টায় অফিস টাইম? অফিসের জন্য অনেক সময় আছে, আর তাছাড়া আজকে অফিসে যাচ্ছি না। তুই চলে আয় আমাদের বাসায়, তোর সাথে কথা আছে। আমি 3 দিনের ছুটির ফর্ম এবং তোর 1 দিনের ফর্ম জমা দিয়ে দেব। আচ্ছা দাঁড়া, উত্তেজিত হোস না, আসতেছি। নয়ন কিছুক্ষণ পর আসলো। না, আমার কিছুই ভালো লাগছে না। বলবি তো কি হয়েছে? আর তুই ওই দিন হাসপাতালে কেমন অমন করছিলি? আসলে নীলা আমার প্রাক্তন প্রেমিকা ছিল রে। কি, কোন নীলা? ডক্টর নীলা। কি বলিস? এই কথা তুই আমাকে আগে বলিসনি কেন? বলে কি হতো বল? ওই দিন হঠাৎ হাসপাতালে দেখা হওয়ার পর আমি নিজে অবাক। ওর সঙ্গে আমার রাজশাহীতে বিচ্ছেদ হয়। পরে ও চট্টগ্রামে চলে আসে। তুই বিষয়টা খুলে বলতো। শোন তাহলে, গত 1 বছর আগের কথা। তখন রাজশাহীতে থাকতাম। ওখানকার এক ভার্সিটিতে নীলার সঙ্গে আমার পরিচয় হয়। তারপর বন্ধু থেকে গার্লফ্রেন্ড। আমাদের রিলেশনটি টানা 8 মাসের মতো ছিল। সে আমাকে খুব ভালোবাসতো, কিন্তু আমি তাকে সেরকম কোনো ভালোবাসা দেইনি। শুধু সময় কাটানোর জন্য রিলেশন করতাম। আমার জীবনে আরও 2টি মেয়ে ছিল যাদের সঙ্গে আমি রিলেশন করতাম, কিন্তু এই বিষয়টি নীলা জানতো না। পরবর্তীতে সে জানতে পেরে আমাকে কোনো কিছু না বলে ওই শহর থেকে অন্য কোনো শহরে শিফট হয়। বিশ্বাস করো, ও চলে যাওয়ার পর আমি ওকে অনেক মিস করেছি। তখন বুঝতে পারি যে আমি নীলাকে সত্যি ভালোবেসে ফেলেছি। ও চলে যাওয়ার পর ওকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। পরে ভার্সিটি শেষ করার পর আমার চাকরি চট্টগ্রামে ওকে হলো। তারপর এই পর্যন্তই।
গল্পগুলো বলতে বলতে আমি কেঁদে দিয়েছি। লক্ষ্য করলাম নয়নও কেঁদে দিয়েছে। তুই এগুলো আমাকে আগে বলিসনি কেন? দোস্ত, যে করি হোক আমাকে ওর চাই। ওর জন্য আমি এতদিন বিয়ে করিনি, কিন্তু আজকে দেখার পর থেকে ও আমার সঙ্গে ঠিকমতো কথা পর্যন্ত বলল না। আর ওর যদি বিয়ে হয়ে যায়? খবরদার নয়ন, এই কথা মুখে আনবি না তুই। প্লিজ, তুই যে করে পারিস ওর ঠিকানা আমাকে এনে দে। আচ্ছা ঠিক আছে, তুই শান্ত হ, আমি দেখছি ওই হাসপাতালে গিয়ে তার ব্যাপারে কিছু জানতে। ও বলতেই আমি ওকে জড়িয়ে ধরলাম। অপরদিকে নীলা 2 দিন ধরে হাসপাতালে আসে না, 2 দিন রুমে কাটিয়েছে। কি হয়েছে মা? তুই এমন উদাসীন হয়ে বসে আছিস কেন? কিছু কি হয়েছে? বল আমায়। না আম্মু, তেমন কিছু না, শুধু মাথা ব্যথা করছিল এই আর কি। আয়, তোর মাথাটা একটু টিপে দেই। না আম্মু, ঠিক আছে। আমি কোনো কথা শুনছি না, আয়। আচ্ছা দাও তাহলে। তোকে একটা কথা বলি, রাগ করবি না তো আবার? না বলো। তুই আমাকে বল তো, তুই কবে বিয়ে করবি? এই বয়সে তুই একা একটা মেয়ে, আমাকে কি ভালো লাগে বল? অনেক বিয়ের প্রপোজাল আসতেছে, কিন্তু তুই না করে দিচ্ছিস কেন বল তো মা? কথাটি শোনার পর নীলার মনটি আরো খারাপ হয়ে গেল। বারবার এখন তার আমার কথাই মনে পড়ছে। তার জন্যই তো সে এতদিন বিয়ে করেনি এবং কাউকে বিয়ে করতেও চায় না। কি হলো, চুপ করে আছিস যে? আম্মু আসলে আমি বিয়ে করতে চাই না। কি বলছিস এসব? তুই মেয়ে, বিয়ে না করে একা কিভাবে থাকবি বল তো? তুই কি পাগল হয়ে গেছিস? দেখ নীলা, তুই যদি কাউকে ভালোবেসে থাকিস তাহলে আমাকে বল, আর যদি সে তোর জীবনে না থাকে তাহলে তুই কেন একটি ছেলের জন্য নিজের জীবন নষ্ট করবি বল তো মা? কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না। বলেই আম্মু তার দিকে এবং নীলা তার আম্মুর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আচ্ছা ঠিক আছে, তুমি যার সঙ্গে আমার বিয়ে ঠিক করবা আমি তাকেই বিয়ে করব। তুই সত্যি বলছিস? কিন্তু আমার মনে হচ্ছে তুই মন থেকে বলছিস না। কেউ থাকলে বল আমায়। আম্মু তুমি যাও তো, আমি বলছি ছেলে দেখো। আচ্ছা ঠিক আছে। আম্মু চলে যাওয়ার পর নীলা চোখের কয়েক ফোঁটা পানি ফেলল। নিজের খুশির জন্য না হলে অন্তত পরিবারের খুশির সাথে বিয়েটা করার জন্য রাজি। অপরদিকে নয়ন হাসপাতালে গিয়ে নীলার সব ডিটেলস এক নার্সকে জিজ্ঞেস করলো। এক্সকিউজ মি, গুড মর্নিং। গুড মর্নিং। জি বলুন, কি বলবেন? আসলে আমি নীলার সম্বন্ধে জানতে এসেছি। প্রথমে নার্স বলতে রাজি না হলেও জোরাজোরি করাতে নীলার অ্যাড্রেস বলে দেয়। নীলা কত মাস আগে এখানে জব নিয়েছে বলতে পারবেন কি? জি, প্রায় 10 মাস। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বসে আছি আর নীলার কথা ভাবছি। তার অভিমানগুলো সত্যি অনেক বেশি। আমি কেন নীলাকে আগে চিনতে পারিনি? কেন? আমার ভুলের কারণেই সে আজ আমার থেকে দূরে। তখনই দোষ পেয়ে গেছি নীলার সব ইনফরমেশন। বলিস কি? ওকে খুশিতে জড়িয়ে ধরলাম। আরে ছাড়, আর আদর করা লাগবে না, আগে শোন। তারপর নয়নের কাছ থেকে নীলার ঠিকানা এবং ও হাসপাতালে কবে জব নিয়েছে সেটা শুনলাম। কিন্তু দোস্ত, আমার একটা খটকা লাগছে। কি আবার? আমি শুনতে ভুলে গেছি যে ওর বিয়ে হয়েছে কি হয়নি। যদি ওর বিয়ে হয়ে যায়? তুই আবার এই কথা বলছিস? আমার বিশ্বাস যে নীলা এখনো বিয়ে করেনি। এখন তাড়াতাড়ি চল, ওদের বাসায় যাই। যেই বলা সেই কাজ। আমি উঠে ফ্রেশ হয়ে খেয়ে সকাল 11টার দিকে রওনা হলাম নীলার বাসার উদ্দেশ্যে। হয়তো ও এই সময় বাসায় নেই, নির্ঘাত হাসপাতালে। আগে শুনেছিলাম নীলার আম্মুর সঙ্গে ও একাই থাকে। আমরা দুইজন সিএনজি করে ঠিকানা অনুযায়ী পৌঁছে গেলাম। এই যে চাচা, বাসায় কি কেউ আছে? জি না, খালাম মার্কেটে গেছে। কখন আসবে বলতে পারেন কি? ঠিক জানি না। ও আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। বলেই নয়ন আর আমি সেখান থেকে চলে আসি। এখন কি করি? নয়ন চল, হাসপাতালে যাব। দুইজন হাসপাতালে গেলাম। এক নার্সকে ডেকে জিজ্ঞেস করলাম, এই যে নার্স, ডক্টর নীলা কি হাসপাতালে আছে? ডক্টর নীলা রুগী দেখছেন, বের হতে একটু সময় লাগবে, আপনারা বসুন। ওকে। দেখে যদি তোকে ইগনোর করে তাহলে কি করবি? ইগনোর করাটাই স্বাভাবিক। দেখি দেখা করে, কাজ না হলে সোজা নীলার আরও কাছে যাব বিকেলের দিকে। আমরা কথা বলতে বলতে নীলা আইসিইউ থেকে বেরিয়ে আসলো। আমাকে দেখা মাত্রই দাঁড়িয়ে কিছুক্ষণ চেয়ে রইল। তারপর হন হন করে তার কেবিনের দিকে হাঁটা ধরলে আমি তার কেবিনের সামনেই হাতটা ধরে ফেলি। এটা দেখে নয়ন সেখান থেকে চলে যায়। দাঁড়াও নীলা, আমার কিছু কথা আছে তোমার সাথে। আমার হাত ছাড়ুন। না, ছাড়বো না, আগে আমার কথা শুনতে হবে। আমার হাত ছাড়ুন বলছি, না হলে খারাপ হয়ে যাবে কিন্তু।
আমি আপনার কোনো কথা শুনতে চাই না। না, তোমাকে শুনতে হবে। আমি যে তোমাকে এখনো ভালোবাসি নীলা। আমি বলতেই ঠাস ঠাস করে নীলা আমার গালে চর বসিয়ে দিল। কেন আজ মনে পড়লো আমার কথা? তোর জন্য, শুধু তোর জন্য আমি আজ। বলতে চেয়েও বলল না নীলা। হনহন করে নিজের কেবিনে চলে গিয়ে দরজা বন্ধ করে দিল। সবাই আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মাথা নিচু করে বাইরে চলে আসলাম। নীলা আমাকে এভাবে সবার সামনে অপমান করতে পারলো? কি এমন বলেছিলাম আমি? জানি তার হাত ধরার অধিকার আমার নেই, কিন্তু অন্তত আমার কথাটুকু শুনতে পারতো। বাইরে আসতেই নয়নকে দেখতে পেলাম। কিরে, তোর মুখ এত ভারী কেন? কিছু কি হয়েছে? তারপর ওকে সব খুলে বললাম। শুনেই নয়ন রেগে বলল, কি? ওই মেয়ের এত বড় সাহস? তুই দাঁড়া, আমি আসতেছি। ওকে থামিয়ে দিয়ে বললাম, না দোস্ত, যাস না প্লিজ। কিছুক্ষণ নীরবতা কাটিয়ে আমরা বাসায় চলে গেলাম। ওইদিকে নীলা নিজের কেবিনে ঢুকে টেবিলে মাথা নিচু করে কাঁদছে। পাশে দাঁড়িয়ে থাকা নার্স তাকে সান্ত্বনা দিচ্ছে। মনটা ভীষণ খারাপ। নীলার এমন ব্যবহারে সত্যি বড়ই অবাক আমি। আগে রিলেশনে থাকার সময় কখনো নীলা আমার সঙ্গে এমন উঁচু গলায় কথা বলার সাহস পর্যন্ত পাইনি, কিন্তু আজ সে আমাকে গালে চড় বসিয়ে দিল। কিন্তু সে কি এমন বলতে চেয়েছিল যা সে বলতে চেয়েও বলল না? আমার এসব ভাবতে ভাবতে চোখের কোণায় জল এসে গেল। ভাবলাম, না আর না, আমি কখনোই আর ওর সামনে যাব না। তখনই নয়নের ফোন ধরতেই, কিরে, কি করছিস? এই তো শুয়ে আছি। তুই না আজকে নীলাদের বাসায় যেতে চেয়েছিলি? না রে, আমি আর এসব বিষয়ে জড়াতে চাই না। এত তাড়াতাড়ি হার মেনে নিলি? এই তুই আবির, একটা সামান্য মেয়ের কাছে হেরে যাস? বন্ধু, নিজের মাঝে বিশ্বাস রাখতে শেখ, বুঝলি? তুই যদি একবার নীলাকে হারিয়ে ফেলিস তাহলে সে সারা জীবনের জন্য অন্য কারো হয়ে যাবে। জীবন একটাই, বুঝছিস? নয়নের এসব কথা শুনে নিজের প্রতি একটা ফিলিংস পাচ্ছি এখন। নয়ন বলে উঠল, আর তাছাড়া আমি কিছুক্ষণ আগে তার এক কলিংয়ের মাঝে জানতে পারলাম যে নীলার এখনো বিয়ে হয়নি এবং তোকে গালে চড় মারার পর তার কেবিনে গিয়ে কান্না করেছিল। এইটা কথা শোনার পরে আমি লাফিয়ে উঠি। তুই কিভাবে জানলি? ওখানে পরে আবার গিয়েছিলাম, নার্সের কাছ থেকে এসব জানতে পারি। নয়ন, তুই রেডি হয়ে বাইরে আয়। আমরা তাদের বাসায় যাব তার আম্মুর সঙ্গে কথা বলতে। যেই ভাবা সেই কাজ, গাড়ি করে বেরিয়ে পড়লাম। তাদের বাসার দারোয়ান দরজা খুলে দিল। তাদের বাসার মেইন দরজায় বেল বাজাতেই এক মুরব্বি এসে দরজা খুলে দিলেন। বুঝলাম এটাই নীলার আম্মু, অর্থাৎ আমার ভবিষ্যৎ শাশুড়ি। দেখে আমরা সালাম দিলাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কে বাবা? আন্টি, আমরা নীলার কলেজের ফ্রেন্ড। নীলা কি বাসায় আছে? ও আচ্ছা, না নীলা বাসায় নেই। আন্টি, আসলে আপনাকে একটা কথা বলার ছিল। বাইরে দাঁড়িয়ে আছো কেন? আসো, ভেতরে আসো। তোমরা বসো, আমি চা বানিয়ে আনছি। না আন্টি, থাক, আমরা চা খাবো না। আসলে আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলার ছিল, কিন্তু কথাটা কিভাবে যে বলি। আরে সমস্যা নেই, তোমরা নির্দ্বিধায় বলতে পারো। আসলে আন্টি, আমি আপনার মেয়ে নীলাকে ভালোবাসি। কি বলছো তুমি? জি আন্টি, আমি ঠিকই বলছি। আপনি হয়তো এর আগে আমাকে কোথাও দেখেননি, কিন্তু আমি আপনাকে না দেখলেও নীলার কাছে আপনার কথা অনেক শুনেছি। নীলার আম্মু কিছুক্ষণ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিন্তু বাবা, এগুলো হলো কবে? নীলা তো এর আগে আমাকে কোনো কিছুই বলেনি। আন্টি, আমাকে ভুল ভাববেন না। আমি আপনাকে সব সত্যি কথা বলতে চাই, কারণ আমি নীলাকে যে পরিমাণ মিথ্যা কথা বলেছি তা একই মিথ্যা কথা আপনাকে বলে আমি আপনাকে ছোট করতে চাই না। আসলে নীলা আর আমি রাজশাহীতে একসঙ্গে একই ব্যাচে পড়তাম। তারপর শুরু থেকে শেষ পর্যন্ত সব খুলে বললাম। আমার সব কথা শুনে নীলার আম্মু কিছুটা করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল, কারণ অতীতের কথা বলতে বলতে চোখের কোণে পানি চলে এসেছিল আমার। আন্টি, বিশ্বাস করুন, আবির খুব ভালো একটা ছেলে। সে হয়তো আগে ভুল করেছে, কিন্তু নীলা তাকে তার ভুল শুধরানোর একটিবারও সুযোগ দেয়নি। কিন্তু এখন সে তার ভুল শুধরিয়ে নিতে চায়। প্লিজ, আপনি না করবেন না। নীলার আম্মু কিছুক্ষণ ভাবার পর বলল, আমি জানতাম আমার মেয়ে কাউকে না কাউকে ভালোবাসে, হয়তো সে তার জীবনে ছিল, নয়তো এখন চলে গেছে, যার কারণে সে বিয়ে করতে চায় না। আমি তাকে অনেক প্রেশার দিয়েছি বিয়ের জন্য, অতঃপর সে রাজি হয়েছে। আমি নীলার আম্মুর কথা শুনে কিছুটা অবাক, আবার আনন্দিত হলাম। তার মানে নীলা এখনও কি আমাকে ভালোবাসে? তার জন্য তার আম্মুকে বিয়ের জন্য না করতো? আর না, আমি যে করি হোক ওকেই বিয়ে করব। অনেক কষ্ট দিয়ে ফেলেছি ওকে, সে অভিমান করে আমাকে এড়িয়ে চলে। ভাবতে ভাবতে নীলার আম্মু বলে উঠল,
তাই বাবা আমি সিদ্ধান্ত নিলাম নীলার সঙ্গে তোমার বিয়ে হবে। কথাটি শোনার পর কী রকম ভালো লেগেছিল তা বলার বাইরে। অনেক ধন্যবাদ আন্টি। আন্টি না, আম্মু বলবা আমাকে। কথাটি শুনে লজ্জা পেলাম। কিরে, মেয়ের মতো লজ্জা পাচ্ছিস কি লাইগা? কিন্তু আম্মু, সে আমাকে বিয়ে করতে চাইবে তো? সে তো আমাকে এড়িয়ে চলে। ওসব তুমি আমার উপর ছেড়ে দাও। তারপর নীলার আম্মুকে সালাম দিয়ে সেখান থেকে চলে আসলাম। খুব আনন্দ লাগছে। কিরে, এখন মিষ্টি খাওয়া? তারপর নয়নকে হোটেলে নিয়ে গিয়ে পেট পুড়ে খাওয়ালাম। তারপর ডাইরেক্ট বাসায়। আমি জানি নীলাকে পাওয়ার ইচ্ছে আমার একার নয়, তারও আছে। কথায় আছে মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফাটে না। ও আমার জন্য এতদিন বিয়ে করতে চায়নি, শুধু আমার জন্য অপেক্ষা করে গেছে। কিন্তু এখন আমাকে দেখে অভিমান নিয়ে ওর আম্মুকে বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে। এখন এভাবে হবে না, তাই আবার নীলার সঙ্গে দেখা করতে যাব। বিকেলের দিকে গাড়ি নিয়ে আবার হাসপাতালে গেলাম একাই। ভেতরে সোজা এক নার্সের কাছে গেলাম। নার্স আমাকে দেখতেই, এই কি হয়েছে আপনার? বসুন বসুন, আমি ডক্টরকে ডাকছি। কি পাঠক পাঠিকারা বুঝতেছেন না তো? আমি জানি নীলা এমনি অমনি আমার সঙ্গে কথা বলবে না, তাই হাতটা হালকা করে কেটে দিয়েছি। হয়তো এটা পাগলামি। নার্স সঙ্গে সঙ্গে আমাকে নীলার কেবিনে নিয়ে গেল। আমাকে নীলা এমন অবস্থায় দেখে কিছুটা অবাক, আবার কিছুটা ভয়ও পেয়ে গেল। আমি নীলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। জানি নীলা এখান থেকে চলে যেতে চাচ্ছে, কিন্তু যেতে পারছে না, কেননা এটা তার কর্তব্য। নীলা আমার হাতে ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছে আর চোখে আমার দিকে তাকাচ্ছে। তার এমন ভঙ্গিমা দেখে খুব ভালো লাগছে। আমি বললাম, মেডিসিন দেবেন না? নীলা বলে উঠল, আপনি রেস্ট নিন, আমি মেডিসিন দিচ্ছি। সে উঠতে গেলেই আমি আবার তার হাত চেপে ধরি। নীলা প্লিজ, হয়তো এটা জীবনের শেষ সময়। এটা রাগ অভিমান করে থাকার সময় নয়। হাত ছাড়ুন, এটা হসপিটাল। আপনি আপনার কথা বাইরে বলতে পারেন। না, আমি হাত ছাড়বো না। নীলা রেগে হাত ছাড়িয়ে নিয়ে, তুমি নিজেকে কি মনে করো? তুমি যখন ইচ্ছে অন্য মেয়ের সঙ্গে ঘুরবা, আবার তাদের সঙ্গে ঘোরা শেষ হয়ে গেলে আবার আমার কাছে ফিরে আসবা, আর আমি মেনে নিব? আমি অন্য মেয়েদের মতো না আবির, যে অনেক ছেলের সঙ্গে রিলেশন করব। তোমাকে আমি কম ভালোবাসিনি আবির, নিজের থেকেও অনেক বেশি ভালোবেসেছিলাম তোমাকে, কিন্তু এখন আর তোমায় ভালোবাসি না। কথাগুলো বলতে বলতে নীলার চোখে পানি চলে আসলো। তাহলে এখন আমায় না ভালোবেসে থাকলে কেন আজ পর্যন্ত বিয়ে করনি? কেন আমাকে দেখে দূরে সরে যাও? তুমি আমাকে না ভালোবেসে থাকলে কখনো আমার ওপর অভিমান করে থাকতে না। আমার কথাগুলো শোনার পর নীলা কিছুক্ষণের জন্য চুপ করে রইল। নীলা, এমনকি তুমি আমার ভুল শুধরিয়ে নেওয়ার একটা চান্সও দাও নাই। বিশ্বাস করো, তুমি না বলে চলে আসার পর থেকে আমি তোমাকে অনেকবার খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। লক্ষ্য করলাম নীলার চোখে পানি। শোনেন, আমার আম্মুকে আমি বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছি, আর প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। নীলা আর কোনো কিছু না বলে ওষুধ দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। তুমি যতই বলো আমাকে ভালোবাসো না, কিন্তু মনে মনে তুমিও আমাকে চাও। বিয়ে তো তোমার আমার সঙ্গেই হবে। হ্যাঁ, আমার মনটা খারাপ, আবার কিছুটা খুশি লাগছে, কিন্তু আরও আনন্দ অনুভব করতাম যখন নীলা আমাকে নিজে মেনে নিত। তারপর আমি হাসপাতাল থেকে বাসায় চলে আসি। ওদিকে নীলা হাসপাতাল থেকে সোজা তার বাসায় চলে যায়। কি রে, কখন আসলি? এই তো আম্মু, এই মাত্র। বলেই নীলা রুমে চলে গেল। নীলার আম্মু তার পিছু তার রুমে গিয়ে, কি রে মা, কিছু কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে কিছুক্ষণ আগে কান্না করেছিস। না আম্মু, কিছু না। ও এমনি আসার সময় চোখে বালি পড়েছিল, তাই হয়তো মনে হচ্ছে তোমার। আমার কাছ থেকেও কি সব লুকাবি রে মা? সব খুলে বল আমাকে, কি হয়েছে? বলছি তো আম্মু, কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। আর তোর সঙ্গে কথা ছিল তোর বিয়ে নিয়ে। এই কথা শোনার পর নীলার মনটি আবার খারাপ হয়ে গেল। তারপর নীলা ফ্রেশ হয়ে খাবার খাওয়া হয়ে গেলে নীলার আম্মু বলল, মা, আমি তোর বিয়ের জন্য এক ছেলেকে দেখেছি। ছেলে প্রাইভেটে জব করে, তার পরিবারে তার মা আছে। কালকে ছেলের মা তোকে দেখতে আসবে। আর সব থেকে বড় কথা, ছেলেটা তোর সমবয়সী ছেলে। কথাগুলো শুনে নীলার চোখে পানি চলে আসলো। নীলার আম্মু কিছুটা বুঝতে পারলো, কিন্তু কিছু বলল না। এই নে, দেখ ছেলের ছবি। ছেলে দেখতে কেমন? না মা, আমি দেখবো না। তোমার ছেলে পছন্দ হয়েছে, এটাই অনেক। আমি এই বিয়েতে রাজি। কথাটা বলে নীলা দৌড়ে নিজের রুমে চলে গেল।
অপরদিকে আমি শুয়ে শুয়ে ভাবছি, আজকে থেকে অফিসের ছুটি শেষ, আগামীকাল থেকে আবার অফিসে যেতে হবে। চাকরি জীবনটা বড়ই অদ্ভুত, কোনো স্বাধীনতা নেই। আবার জীবনের শুরু থেকে পড়াশোনা, তারপর ইন্টার, অনার্স, মাস্টার্স, পড়াশোনা শেষ করি, আবার চাকরি খোঁজা, চাকরি পাওয়ার পর ব্যস্ততা, এর মাঝেই ভালোবাসার মানুষটিকে সময় দেওয়া। কতই না কষ্ট এই জীবনে। ছেলেদের জীবনটা যুদ্ধের থেকে কি আর কম? নীলা যদি আমার এগুলো বুঝতো তাহলে কখনোই আমাকে এড়িয়ে চলতো না। শুধু নীলা কেন, যে কেউ তার ভালোবাসার মানুষটাকে ভালোবেসে কাছে থাকতো। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকাল হতেই নয়নের ফোন। হ্যালো, কি হয়েছে বল। আজকে অফিস আছে, মনে আছে তো? হ্যাঁ মনে আছে, এখন ঘুমাতে দে, আরও একটু ঘুমাই বলেই ফোনটা কেটে দিলাম। আবার কে যেন ফোন করলো। ফোনটা হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। ফোন রিসিভ করতেই হ্যালো আবির, আমি নীলার আম্মু বলছি। কথাটা শোনার পর লাফ দিয়ে বসে পড়লাম। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমি তোমাকে কি বলে ডাকতে বলেছিলাম তা ভুলে গেলে কি? সরি হবু শাশুড়ি আম্মু, আমি ভুলে গেছিলাম। মনে থাকে যেন। আর তোমাকে একটি সুখবর দিতে চাই। সুখবরের কথা শুনে কেন জানি নাচ দিতে ইচ্ছে করছে। যাক, আগে শুনি তারপর। জি শাশুড়ি আম্মু, বলুন। নীলা বিয়ের জন্য রাজি হয়েছে, কিন্তু বাবা ও ছবি দেখলো না। আমার ছবি আপনি কোথায় পেলেন? আমি জানি নীলা ছবি দেখবে না, তাই অন্য একটা চিঠির মতো কাগজ দেখিয়েছিলাম, যার ভেতরে কোনো ছবি ছিল না। যদি সে পরে বুঝতে না পারে যে আমি সব জেনে বিয়ে দিচ্ছি। শাশুড়ি আম্মু, সে যদি ছবি না দেখে তাহলে তো সে বিয়েটা মন থেকে করছে না। আমি জানি বাবা, গতকাল বিয়ের কথা বলতেই নীলার চোখে জল দেখেছিলাম আমি, কিন্তু দেখবা বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আর শোনো, তুমি তোমার আম্মুকে আজ বিকেলে আমাদের বাসায় পাঠিয়ে দিও। নীলাকে আজকে বাসায় থাকতে বলেছি, আর তুমি আসলে হয়তো ও বিয়েতে না করে বসবে। ওকে ঠিক আছে শাশুড়ি আম্মু। কথাটি শোনার পর খুশি লাগছে, আবার মনটাও ভীষণ খারাপ। এই ভেবে যে বিয়ের পর নীলার রিয়াকশন দেখতে কেমন হবে। বিয়ে করে আমাকে দেখার পর ও কি বিয়েটা মেনে নিবে? তারপর আমি ফ্রেশ হয়ে আমার আম্মুকে অতীত থেকে শুরু করে সব ঘটনা আম্মুকে খুলে বললাম। কথাগুলো শোনার পর ঠাস ঠাস করে আমার গালে চর বসিয়ে দিল। তোর তলে তলে এত কিছু ঘটে গেল, আর তুই আমাকে আজ বলছিস? যা দূরে যা, যাবো না আমি তোর বিয়ের জন্য মেয়ে দেখতে। প্লিজ মা, এমন করো না। তুমি ছাড়া আমার আর কে বা আছে বলো? হয়েছে, ছাড়, পাম দিতে হবে না। খেয়ে অফিসে যা, বিকেলে আমাকে পৌঁছে দিয়ে আসবি। আমি আম্মুকে ধন্যবাদ জানিয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। ওখানে নয়নকে সব খুলে বললাম। কি বলিস? কিন্তু দোস্ত, বিয়ের দিন যদি নীলা তোকে দেখে বিয়েতে না করে দেয়? সেটাই তো ভয়। কিন্তু জীবনে কিছু পেতে গেলে রিস্ক নিতে হয়। এবার না হয় আমি আমার সম্মানের রিস্ক নিলাম। তাহলে আজকে তুই বিকেলের দিকে ছুটি নিবি? আম্মুকে নীলাদের বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে হবে। তারপর দুপুরের পর ছুটি নিয়ে বাসায় গেলাম। দেখতেছি আম্মু আগে থেকে তৈরি হয়ে বসে আছে। আম্মু, তুমি তৈরি, কিন্তু তোমার হাতের ভ্যানিটি ব্যাগে ওগুলো কি? ওগুলো আমার ঘরের হবু বৌমার জন্য হয়েছে, এখন তাড়াতাড়ি আমাকে নিয়ে চল। তারপর আমি সিএনজি করে আম্মুকে তাদের বাসা অবধি পৌঁছে দিয়ে হবু শাশুড়ি আম্মুকে ফোন দিয়ে জানিয়ে দিলাম। তিনি বাসা থেকে বের হয়ে এসে আম্মুর সঙ্গে পরিচিত হলেন। তারপর তারা বাসায় গেলেন। আমি কোনো কথা না বলে সিএনজি করে বাসায় চলে আসি। ওখানে থাকলে নীলা দেখে ফেললে সর্বনাশ। আম্মু, শাশুড়ি আম্মু নীলাদের বাসায় ঢুকতেই আম্মুকে বসতে দিয়ে শাশুড়ি আম্মু নীলাকে ডাক দিলেন। নীলা আজ শাড়ি পরেছে। হাতে নাস্তার কফিটি নিয়ে আম্মুর সামনে আসতেই নীলাকে দেখে, বাহ, আপনার মেয়ে তো দেখছি বেশ সুন্দরী। কথাটা শুনে নীলা খানিকটা লজ্জা পেল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মা? জি আলহামদুলিল্লাহ আন্টি, আপনি কেমন আছেন? খুব ভালো, কিন্তু তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। জি। তারপর আম্মু নীলার সম্বন্ধে সব জানলো। নীলার কাছ থেকেই, এই যে মা, দেখো আমার ছেলের ছবি। না আন্টি, আমি দেখেছি। নীলার আম্মু এটা লক্ষ্য করে বুঝলো নীলা এই বিয়েতে সহমত না। কিন্তু নীলা যাকে ভালোবাসে তার সঙ্গে তার বিয়ে হতে চলেছে, তা তো আর নীলা জানে না। কি হলো মা, তোমার চোখে পানি কেন? ওটা কিছু না আন্টি। তোমাকে আমার খুব ভালো লেগেছে। আমি আমার ছেলের বউ হিসেবে তোমাকে দেখতে চাই। তুমি কি রাজি মা?
আর যদি তোমার অন্য কেউ থেকে থাকে তাহলে তুমি আমাকে খুলে বলতে পারো, কেননা তুমি আমার মেয়ের মতো। আমি তোমার আম্মু হয়ে তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো। কথাটি শোনার পর নীলার খুব ভালো লাগা শুরু হলো আম্মুর প্রতি। এরকমই তো শাশুড়ি আম্মু চেয়েছিল সে। চোখে পানি নিয়ে নীলা বলল, জি না আন্টি। বলেই নীলা আম্মুকে জড়িয়ে ধরল। হয়েছে মা, এবার নাও, তোমাকে আংটি পরিয়ে দিই। আংটি পরানোর কথা শুনতেই নীলার মনে আমার কথা মনে হলো, আবার রাগও চলল তার উপর। অবশেষে আম্মু নীলাকে একটি আংটি পরিয়ে দেওয়ার সময় নীলা বাধা দিল। ও অবশেষে পরে নেয়। নীলা দুঃখিত হলেও সে এরকম শাশুড়ি আম্মু পেয়ে অনেকটা আনন্দিত। আমি ছাদে দাঁড়িয়ে ভাবছি, নীলা যদি বিয়েতে সহমত দেয় তাহলে সে অন্য কাউকে বিয়েতে বর হিসেবে ভাবছে, কিন্তু বিয়ের পর আমাকে দেখলে তার রিয়াকশন কেমন দেখতে হবে ভাবতে ভাবতে কখন যেন আম্মু ছাদে এসে, আবির, মা তুমি? নীলাকে আংটি পরিয়ে আসলাম। মেয়েটা বেশ মিষ্টি, তোর পছন্দ আছে বলতে হয়। আচ্ছা বলতো, তুই এরকম একটা মেয়েকে রেখে অন্য কোনো মেয়ের সঙ্গে টাঙ্কি মারতে গিয়েছিলি? আম্মু তুমিও না, তখন এত কিছু বুঝলে কি যেতাম নাকি? আচ্ছা 3 দিন পর তোদের বিয়ে ঠিক করে আসলাম। কি বলতেছো? এত তাড়াতাড়ি হবে আমি তো ভাবি নাই। আচ্ছা, সে কি পাত্রের ছবি দেখেনি? না, দেখতে চাইনি। তারপর আম্মু সব খুলে বলল। শোন, এই 3 দিন অফিস করবি, তারপর বিয়ের জন্য ছুটি নিবি, ঠিক আছে? আর কোনো গোলমাল আমি শুনতে চাই না। বলেই আম্মু চলে গেল। তার মানে নীলা আম্মুকে অনেক পছন্দ করেছে, আবার আংটি পরতেও দ্বিধাবোধ করছিল। আমি জানি নীলার মনে এখনো আমি আছি। অবশ্য আমি জানি সে অভিমানে বিয়েতে হ্যাঁ করেছে। সে ভাবছে বিয়েটা অন্য ছেলের সঙ্গে হবে। সে তো আর জানে না বিয়েটা তার আমার সঙ্গে হতে চলেছে। সে কি একথা জানে না যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না? বিয়েটা আমার সঙ্গে হলেও আমি ততটাও আনন্দিত না, কারণ সে আমাকে দেখে সহমত দিলে আমি অনেক আনন্দবোধ করতাম। যাক, এসব ভাবতে ভাবতে নয়নের ফোন। কিরে, কই তুই? বাসায় আছি, তুই কোথায়? অফিস ছুটি, বাসায় যাচ্ছি। তারপর বল, কিছু হলো কি? তারপর ওকে সব খুলে বললাম। কি বলিস, হ্যাঁ বলে দিয়েছে? হুম। তাহলে তো ভালো হলো। এই 3 দিন অফিস করবি, তারপর ছুটি নিবি। আমাকে কি ইনভাইট করবি নাকি? আরে কি বলছিস? তুই বেস্ট ফ্রেন্ড এই কথা বললি? তুই অবশ্যই বিয়েতে থাকবি। তারপর ওর সঙ্গে কথা বলে ফোন কেটে দিলাম। এইভাবে একদিন কেটে গেল। সকালে ঘুম থেকে অফিসে ওঠা, আবার বাসায় আসা, আর হাতে মাত্র 2 দিন বাকি। কিন্তু নীলার সঙ্গে দেখা নেই। বাসায় গিয়ে ওই আবার এক কাজ। পরের দিন অফিস থেকে বাসায় আসার সময় ভাবলাম নীলা যে হাসপাতালে থাকে সেই দিক দিয়ে যাব। ওরও তো এই সময় ছুটি, সিএনজি করে যাচ্ছি। এ কি, নীলা রাস্তায় দাঁড়িয়ে? সে হয়তো বাসায় যাওয়ার জন্য বাইরে দাঁড়িয়ে আছে। সে আমার সিএনজিটাই দাঁড় করালো। সিএনজিতে উঠতে গিয়ে নীলা আমাকে দেখে ফেলে। নীলা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। লক্ষ্য করলাম নীলার চোখের নিচে কালো দাগ পড়ে আছে। অবশ্য জানি এটা কেন। সে সিএনজিতে উঠতে দ্বিমত করলে বসতে পারেন, আমি কোনো কথা বলবো না। তারপর নীলা সিএনজিতে আমার পাশের সিটে উঠে বসলো। সিএনজিতে শুধু আমরা 2 জন। কিছু দূর যাওয়ার পর আমি কথা না বলে থাকতে পারলাম না। তুমি তো অনেক শুকিয়ে গেছো দেখছি। নীলা অন্যদিকে তাকিয়ে, কোনো সাড়া নেই। কি হলো, কথা বলছো না কেন? এখনো কি আমার উপরে অভিমান করে থাকবা? নীলা, আমি আগেও বলেছি এটা অভিমান করে থাকার সময় নয়, বরং এটা। বলতে না বলতেই, প্লিজ, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আর শুনুন, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আমি অন্য কারোর। সো প্লিজ এইভাবে আমাকে ডিস্টার্ব করবেন না। কথাটি শুনেই চোখের জল বেরিয়ে আসলো, কিন্তু সেটা প্রকাশ করলাম না। নীলা, তোমার হাতগুলো কি আর একবার ধরতে পারি? নীলা কোনো কিছু না বলে বলল, ড্রাইভার, গাড়ি থামান। আর আমার বাসায় এসে পড়েছি। আর হ্যাঁ, আপনাকে দাওয়াত রইল বিয়েতে আসার কাল রাতে। বলেই নীলা দৌড়ে চলে গেল। কথাটি কিছুটা কান্না ভেজা চোখ নিয়ে বললেও সেটা বুঝতে না দিলেও আমি বুঝতে পেরেছি নীলা তার বিয়েতে আমাকে ইনভাইট করলো। সে তো আর জানে না বিয়ের বর আমি নিজে। তারপর আমি বাসায় চলে আসি, এসে খেয়ে ঘুমিয়ে যাই। সকাল হতেই আম্মু বলল, কি রে আবির, আর কত ঘুমাবি? ওঠ, আজকে বাদে তোর আগামীকাল বিয়ে। মা আরও একটু ঘুমাতে দাও। ওঠ বলছি। আর শোন, আমরা বিয়ের আয়োজন শুরু করে দিয়েছি। আজকে তোর খালা আর তার মেয়ে আসবে। তারা এসে রাতেই আমরা মেয়ে আনতে যাব। মা, এটা আমার বিয়ে, তোমার একমাত্র ছেলের বিয়ে, আর তুমি কি না কোনো অনুষ্ঠান করবে না? করবো তো, আত্মীয় স্বজনরা আসছে বলে।
আর তোর হবু শাশুড়ি আম্মু ফোন করেছিল সকালে, বলল বিয়েতে অনুষ্ঠান হবে এবং তাদের বাসায় অনেক মেহমান, তুই আজকে ছুটি নিয়ে নে। বলেই আম্মু চলে গেল। আমি অফিসে ফোন করে বিয়ের জন্য ছুটি নিলাম, তার সঙ্গে নয়নেরও ছুটির কথা জানিয়ে দিলাম। আমি ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম, ততক্ষণে বাসায় দূরের মেহমান চলে এসেছে। খালা এবং তার মেয়ে আমাকে দেখার সঙ্গেই বলল, আরে আবির, কেমন আছিস? আরে নদী, কখন আসলি? এই তো এই মাত্র আসলাম। আসসালামু আলাইকুম খালা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আম্মু খালা আসছে। তারপর তাদেরকে রুমে নিয়ে গেলাম। কিছুক্ষণ পর নয়নও চলে আসলো। এভাবে গল্প করতে বিয়ের সময় চলে আসলো। অপরদিকে নীলা বউ সেজে বসে আছে, তাদের বাসায় সহ মেহমান ভর্তি লোকজন। আচ্ছা মা, হবু জামাই আসলে তার সঙ্গে কি কথা বলবি না? না মা, আমার বিশ্বাস তুমি আমার জন্য ভালো ছেলে দেখেছো। কিন্তু মা, তুই একবার কথা বলিস। মা, বিয়ে আজকে, কথা বলে কি হবে? তারপর নীলার আম্মু নীলাকে জড়িয়ে ধরে কেঁদে দিল, সাথে নীলাও কেঁদে দিল। মা, আমি যার সঙ্গে তোর বিয়ে দিচ্ছি সে অনেক ভালো একটা ছেলে, তুই বিশ্বাস রাখ, ও তোকে খুব খুশিতে রাখবে। আর তুই আমাকে কথা দে, তুই ছেলেকে দেখার পর কখনো পালিয়ে আসবি না। এ তুমি কেমন কথা বলছো মা? না, তুই আমাকে কথা দে। কথা দিলাম। তারপর আবার জড়িয়ে কান্না শুরু করে নীলা। কিছুক্ষণ পর নীলা বাইরে এসে কাউকে খুঁজে কিন্তু পায় না। এ কি, তাহলে আবির আমার বিয়েতে আসেনি? এসব হতে বিয়ের সময় ঘনিয়ে আসলো। আমরা গাড়ি নিয়ে রওনা হলাম। হবু শ্বশুরের বাসায় পৌঁছে তাদের বাসায়ও দেখছি অনেক মেহমান। কিছুক্ষণ পর নীলাকে বউ সেজে নিয়ে আসা হলো। দেখতে অসাধারণ লাগছে, লাল শাড়িতে কি অপরূপ দেখাচ্ছিল তাকে। নীলাকে আমার কাছেই বসানো হলো। তারপর বিয়ের সব রীতিনীতি মেনে আমাদের বিয়েটা সম্পন্ন করা হলো। কিন্তু নীলা আমার দিকে একবারও তাকায়নি। নীলাকে নিয়ে আসার সময় সে তার আম্মুকে জড়িয়ে ধরে অনেকবার কেঁদেছে। নীলাকে নিয়ে গাড়িতে বসে আছি, জানালার ওপার হয়ে সে শুধু কেঁদে চলেছে। আমি তার দিকে টিস্যুর বক্সটা এগিয়ে দিলাম। এইভাবে বাসায় চলে আসলাম। আজ আমার বাসর রাত। খুব অদ্ভুত লাগছে। আমার বিয়েটা এভাবে হবে আমি স্বপ্নেও ভাবিনি। বাস্তবে ভাবা তো দূরে থাক, আরও ভালো লাগতো যদি নীলা ইচ্ছায় আমাকে বিয়ে করত। কিন্তু কি আজব, তার বিয়ে, অথচ সে আমার উপর অভিমান করে তার হবু বরকে দেখলো না। কিরে, তুই ছাদে কি করিস? আরে নয়ন, তুই ঘুমাসনি? না, ঘুমাতে যাচ্ছি। আর তুই এখানে কি করিস? তাড়াতাড়ি রুমে যা, গিয়ে ভাবির মিষ্টি মুখটা দেখবি না? আমার তো ভয় লাগছে রে, সে আমাকে দেখার পর কি যে করে বসবে কে জানে। আরে ভয় পাস কেন, কিচ্ছু হবে না, তুই ভেতরে যা। আর হ্যাঁ, সময় হলে ভাবির সঙ্গে আমার পরিচয় করিয়ে দিবি। বলতেই আমি ওকে জড়িয়ে ধরলাম। অনেক ধন্যবাদ বন্ধু, তুই আমাকে সাহায্য করেছিস। এইসব বলে কি তুই এখন আমায় লজ্জা দিবি? আরে কি বলিস? তাহলে তাড়াতাড়ি যা, না হলে রাত শেষে সকাল হয়ে যাবে। তারপর আমি রুমের দরজার কাছে আসতেই ভয় লাগতে শুরু করলো। কেমন হবে নীলার রিয়াকশন ভাবতেই ভয় লাগছে। রুমের ভেতরে ঢুকলাম। নীলা খাটের উপরে ভদ্র মেয়ের মতো মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। রুমের দরজা লাগিয়ে দিয়ে তার কাছে যেতেই হঠাৎ নীলা বলে উঠল, প্লিজ আমার কাছে আসবেন না, আমি এই বিয়েটা করতে চাইনি। কিন্তু বিশ্বাস করুন, আমি একজনকে ভালোবাসতাম, তাই রাগে অভিমানে আপনাকে বিয়ে করেছি। আর এখন তাকে আমি ভালোবাসি। প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আপনি যা যা বলবেন আমি তাই তাই করব, কিন্তু আমার কাছে আসবেন না। আমার নিজেকে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। আমি নীলার কথা শুনে থ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি জানতাম নীলা এখনও আমায় ভালোবাসে, এটা ভাবতেই চোখে পানি চলে আসলো। কিন্তু না, আজ কাঁদলে চলবে না। কিন্তু সে এটা কি বলল? সে এখনও আমাকে ভালোবাসে? আবার এই সংসার করার জন্য সে কিছুটা সময় চাচ্ছে নিজেকে বদলে নেবার। নীলা আমার উপর এতটা অভিমান করে আছে যে বাধ্য হয়ে অন্যের সঙ্গে সংসার করতেও রাজি। আমার কোনো উত্তর না পেয়ে আপনি কোনো কথা বলছেন না কেন? আমি কোনো কিছু না বলে খাটে গিয়ে বসলাম। ঠিক আছে, আমি আপনাকে স্পর্শ করব না, আপনি আপনার ঘোমটাটা সরান। আমার গলার আওয়াজ চিনতে পেরে সঙ্গে সঙ্গে ঘোমটা সরিয়ে নীলা কিছুক্ষণ আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। কি হলো নীলা, এইভাবে কি দেখছো? আমাকে চিনতে পারোনি? না, এটা বিশ্বাস হচ্ছে না যে আমি এখানে কি করছি। আমি তোমাকে বিয়ে করেছি, তোমার আম্মুকে আমাদের সব কথা খুলে বলেছিলাম, তারপর তিনি বিয়েতে রাজি হন। নীলার দিকে তাকাতেই তার চোখে পানি দেখলাম। বুঝলাম সে প্রচুর রেগে আছে। নীলা আমাকে কোনো কিছু না বলে বিছানা থেকে নেমে সোজা দরজার দিকে হাঁটা ধরল। আমি তার হাত ধরে বললাম, কোথায় যাচ্ছ নীলা? হাত ছাড়ুন, না হলে ভালো হবে না। কিন্তু আপনার মতো প্রতারকের সঙ্গে আমার সংসার করার কোনো ইচ্ছা নেই।
হাত ছাড়ুন বলছি। নীলা কি বলো এসব? বাড়ি ভর্তি মেহমান, তুমি এভাবে গেলে মানুষ কি ভাববে? নীলা এক ঝটকায় আমার হাতটি ছাড়িয়ে নিল। আপনার মতো একজন প্লে বয় প্রতারকের কাছে আমি থাকতে চাই না। আপনি একজন প্রতারক। আগে তো মানুষের মন নিয়ে খেলেছেন, আর এখন প্রতারণা করছেন। আপনার মতো বেহায়া লোক আমি আমার জীবনে দেখিনি। নীলার এই কথাগুলো শুনে আর রাগ কন্ট্রোল করে রাখতে পারলাম না। সঙ্গে সঙ্গে ঠাস ঠাস করে গালে 2টা চড় বসিয়ে দিলাম। নীলা তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল। মেঝেতে বসে থেকে গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে রইল। তারপর আমি তাকে হাত ধরে দাঁড় করালাম। রাগে আমার চোখগুলো লাল হয়ে গেছে। নীলা এতে অনেকটা ভয়ে আছে বুঝতেছি। দাঁড়া হয়ে গেলে হাত দিয়ে এখনো আমার দিকে কান্নামাখা মুখ নিয়ে তাকিয়ে আছে। এবার বলো আমি কি ভুল করেছি? কোথায় প্রতারণা করেছি বল? আমি তোকে কোথায় ঠকিয়েছি? হ্যাঁ, আমি আগে প্লে বয় ছিলাম, তা আমি স্বীকার করছি। তোর মন নিয়ে খেলা করেছি, তাও আমি স্বীকার করছি। কিন্তু তার জন্য আমি তোর কাছে অনেকবার ক্ষমা চাইতে এসেছি, কিন্তু তুই করেছিস ক্ষমা? পরে আমি আমার ভুল বুঝতে পেরে তোকে পাগলের মতো খুঁজে বেড়াই, কিন্তু না, কোথাও খুঁজে পাইনি। তুই চলে আসার পর থেকে বুঝতে পারি যে আসলে আমি তোকে কতটা ভালোবাসি। তুই আমার ভুল শুধরানোর কি একটা সুযোগ দিয়েছিলি? লক্ষ্য করলাম নীলা ভয়ে কাঁপছে। আসলে তুমি আমাকে সত্যিকার অর্থে কখনো ভালোবাসোনি নীলা। তুমি যদি আমাকে সত্যিকার অর্থে ভালোবাসতে, কখনো আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে তো দূরে থাক, চিন্তাও করতে না। লক্ষ্য করলাম নীলা আমার কথা শুনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এখন কাঁদছো কেন? আমার এমন রুড ব্যবহার দেখে, না নিজের ভুল বুঝতে পেরে বলো? নীলা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেই চলেছে। নীলা, আমি তোমাকে কখনো ঠকাইনি, বরং আমাদের সব কথা আমি তোমার আম্মুকে খুলে বলেছিলাম। শোনার পর তিনি এই বিয়েতে রাজি হন। তোমাকে তিনি ছবিও দিয়েছিল দেখতে, কিন্তু তুমি দেখোনি। আবার আমার আম্মু তোমাকে দেখতে এসে আমার ছবি তোমাকে দিয়েছিল, তুমি দেখতে চাওনি। এমনকি বরের নাম কি তুমি তা জানতেও প্রয়োজন বোধ করনি। তুমি ছবিটা দেখলে হয়তো আর এই বিয়েটা হতো না। আর তুমি আমার ছবিটা দেখে বিয়েতে না করলে আমিও তোমাকে আর বিয়ে করতাম না। তোমার আম্মু মনে করেছিলেন তুমি আমাকে বিয়ে করে পরে মেনে নিয়ে সুখে থাকবা, তাই তিনি রাজি হয়েছিলেন। এখন সব শুনে এখনো যদি আমাকে ভুল ভেবে থাকো, তাহলে যাও। আমি রুমের দরজা খুলে দিলাম। আর কখনোই তোমার আশেপাশে আমি যাব না, কখনো ডিস্টার্ব করব না। যাও। নীলা কোনো কিছু না বলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আমি আবার রুমের দরজাটা লাগিয়ে সোফায় বসে পড়লাম। আজ নিজের মাঝেই খুব অভিমান জমেছে। যত রাগ অভিমান ছিল তা আজ সব নীলার উপর ঝেড়েছি। চোখগুলো এখনো আমার লাল বর্ণ ধারণ করে আছে, কিন্তু নীলাকে এত জোরে গালে চড় মারা আমার উচিত হয়নি। পরক্ষণে মনে হলো যে না, গালে চড় মেরে ঠিকই করেছি। সবসময় পাগলামি সহ্য করলে হয় না, শাসনও করতে হয়, আর তার অধিকার আমার আছে। কিন্তু অনেকক্ষণ তো হলো, নীলা এখনো বের হচ্ছে না কেন? দরজার কাছে যেতেই নীলা দরজা খুলে বের হয়ে আসলো। আমাকে দেখে কিছুক্ষণ চোখের দিকে তাকিয়ে রইল। নীলার চোখগুলো লাল বর্ণ আকার ধারণ করেছে। বুঝলাম ওয়াশরুমে গিয়ে অনেক কান্না করেছে। তাতে আমার কি? আমি কোনো কিছু না বলে ওয়াশরুমে ঢুকে পড়লাম। শেরওয়ানিটা চেঞ্জ করলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি নীলা বিয়ের শাড়ি চেঞ্জ করে নীল শাড়ি পরেছে। কি অপরূপ দেখতে, সুন্দর লাগছে তাকে। নীলাকে এমন ড্রেসে অনেক আগে দেখেছিলাম, এখন দেখতে আরো বেশ সুন্দরী লাগছে। পরক্ষণে কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই মাথায় রক্ত চড়ে গেল। আমি কোনো কিছু না বলে আমার বালিশ কাঁথা নিয়ে সোফায় শুয়ে পড়লাম। লক্ষ্য করলাম নীলা এখন দাঁড়িয়ে আমার দিকে কান্না মাখা চোখে তাকিয়ে আছে। দেখে খুব মায়া লাগছে, কিন্তু না, আমি আর কোনো মায়া দেখাতে যাব না। বেশি দরদ দেখাতে গেলে লাঠি চড়ে বসবে। আপনি ঘুমাতে পারেন, আমি লাইট অফ করব না। আগামীকাল আপনাকে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবো বলেই আমি ঘুমিয়ে গেলাম। মধ্যরাতে কারো কান্নার আওয়াজে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি লাইট অফ। ডিমের আলোয় নীলাকে দেখতে পেলাম বিছানায় ওই পাশ হয়ে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নীলাকে কাঁদতে দেখে খুব খারাপ লাগছে যে আমার এমনিতেই আগে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, এখন বিয়ের পরও কি তাকে কাঁদাবো? যাই হোক, সে তো আর এই বিয়ে মানে না। আমি আর ঘুমালাম না। আজ রাতের আকাশটা খুব মেঘালয়। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। আকাশের বিদ্যুৎ চমকানোর আলোয় মাঝের মধ্যে আমার রুমটি আলোয় ভরে উঠেছে। এতক্ষণে হয়তো নীলা ঘুমিয়ে পড়েছে। এই বৃষ্টির রাতে খুব করে ইচ্ছে করছে তাকে জড়িয়ে ধরে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি, কিন্তু তা আর সম্ভব নয়। কিন্তু তারপরও আমি নিজেকে আটকে রাখতে পারলাম না। গুটি গুটি পায়ে খাটের কাছে গেলাম। নীলা ওপাশ হয়ে ঘুমাচ্ছে। আকাশের বিদ্যুৎ চমকানোর আলোয় মাঝের মধ্যে আমার রুমটি আলোয় ভরে উঠছে, আর এ আলোয় তার মায়াবী মুখখানা আরো মায়াবী দেখাচ্ছে। আজ অতিরিক্ত কাদার কারণে নীলার মুখখানা মলিন হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ বসে গেছে। আরো একটু কাছে যেতেই দেখলাম চোখের নিচে কালো দাগ বসে গেছে। না,
এখানে এভাবে থাকলে বুঝে যাবে। আমি আবার সোফায় গিয়ে শুয়ে পড়লাম। এক রুমে ভালোবাসার মানুষটি থাকার পরও কোনো কিছু বলতে পারছি না, আবার ঘুমিয়ে গেলাম। বাইরে এখনো বেঘরে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ পর ঘুমের মধ্যে কে যেন আমার মাথায় হাত দিল। আমি ঘুমিয়ে থেকে সেটা অনুভব করছিলাম। চোখ মেলে তাকাতেই কাউকে দেখলাম না। নীলাকে খাটে দেখলাম শুয়ে থাকতে। এভাবে সকাল হয়ে গেল। ভোর কখন হয়েছে তা আমি বুঝতে পারিনি। দরজায় কে যেন কড়া নাড়ছে। ওই শব্দে ঘুমটা ভেঙে গেল। উঠে দেখি নীলা খাটে নেই। আমি দরজা খুলে দিলাম। কি ভাইয়া, ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না বুঝি? ও তুই? আরে না, কেবল তো ভোর হলো। আচ্ছা, ফ্রেশ হয়ে নিচে আসো। ওকে হ্যাঁ বলে দরজাটা লাগিয়ে দিলাম। দরজা লাগিয়ে দিতে ওয়াশরুম থেকে নীলা বের হয়ে আসলো। আমি দেখে টাসকি খেয়ে গেলাম। মনে হয় গোসল করেছে। নীলা বের হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি কোনো কিছু না বলে টাওয়েল ব্রাশ নিয়ে ওয়াশরুমের দিকে যেতেই নীলা আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আবির, আমি অনেক ভুল করেছি। এই করছেন কি? ছাড়ুন। আপনি চিন্তা করবেন না, আজকে আপনাকে আপনার বাসায় দিয়ে আসবো। প্লিজ ক্ষমা করে দাও। আমি সত্যি আর কখনো এমন আচরণ করব না। আমি তোমাকে ভুল বোঝার জন্য সরি। আমি কোনো কিছু না বলে সোজা ওয়াশরুমে চলে গেলাম। না আর ভালো লাগছে না। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি নীলা একদম দরজার সামনে দাঁড়িয়ে। আমি কোনো কিছু না বলে নিচে চলে গেলাম। সেও আমার পিছু পিছু নিচে আসলো। আরে মা, আসো, বসো। তারপর সকালের নাস্তা করলাম। আম্মু আমাকে ইশারা দিয়ে বলছে কি হয়েছে। আমি তেমন গুরুত্ব না দিয়ে খেয়ে ছাদে চলে আসি। কিছুক্ষণ পর আম্মু আসলো। কি হয়েছে বলতো? নীলা তোকে দেখে কোনো কিছু বললো না কেন? তারপর আমি সব ঘটনা আম্মুকে খুলে বলি। তার মানে সে তার ভুল বুঝতে পেরেছে। তো আর কি লাগে বাবা, তুই ওকে ক্ষমা করে দে। আমি আম্মুর কথা শুনে চুপ করে আছি। যেহেতু নীলাকে আগে অনেক কষ্ট দিয়েছি, তাই আর কষ্ট দিতে চাই না ওকে। তারপর আমি আর আম্মু বাসায় চলে আসি। ড্রয়িং রুমে দেখি নীলা আর নদী বসে গল্প করছে। আমি সোজা আমার রুমে চলে আসলাম। আমার পিছু পিছু নীলাও আসলো। আমি বসে আছি। নীলা রুমে এসে দরজায় দাঁড়িয়ে আমাকে দেখে আসে। যান, তৈরি হয়ে নেন, আপনাকে আপনার বাসায় ছেড়ে দিয়ে আসি। আমি কি একবারও বলছি যে বাসায় যাব? চুপ। বলো। বলেই নীলা আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো। এই করছেন কি? ছাড়ুন। না, আমি ছাড়ছি না। বলে আমি তাকে ছাড়িয়ে নিলাম। নীলা কোনো কিছু না বলে একটা ফল কাটার নাইফ হাতে নিয়ে, এই যে মিস্টার, আমার অধিকার আছে আপনার প্রতি। আপনি কি আমার অধিকার খাটাতে দেবেন? না দিব আমার হাতে চালিয়ে। আমি কিছুটা ঘাবড়ে যাই। এই কি করছেন কি? দিন, নাইফটা দিন, হাত কেটে যাবে। জি, হাত কাটার জন্যই নিয়েছি। আমি কোনো কিছু না বলে তার থেকে নাইফটা কেড়ে নিতেই আমার হাতটি কাটা যায়। আমার হাতটি কেটে যাওয়া দেখে নীলা ভয়ে কেঁদে দেয়। নীলা দৌড়ে তার ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসে। খুব লেগেছে না? আমি তার দিকে তাকিয়ে আছি। কি অসহায়ের মতো নীলা আমায় ভালোবাসে। আর আমি নীলার কান্না শুনে আম্মুর রুমে চলে আসে। কি রে, কি করে হাত কাটলো? তারপর নীলা সব খুলে বলে। এই ঘটনার পর রাতে শাশুড়ি আম্মু খালা বসে অনেক কথা শুনিয়েছে নীলাকে। পরে আমাদের এসব নিয়ে মীমাংসা করে সব ঠিক হয়ে যায়। জি, এবার ক্ষমা করেছো তো? কিন্তু আমাকে গালে চড় মারা সুদে আসলে নেব। আজকে রাতে বুঝবা খেলা কাকে বলে। দেখবো কত পারো। আচ্ছা, কয়টা বাবু নিবা বলো? আমার তো মনে হচ্ছে তুমি কেঁদে দিবা। কথাটা শুনতেই নীলা হেসে দিল। তাই নাকি? দেখি কেমন কে কাকে কাঁদায়। কথাটা শুনে দুইজনে হেসে দিলাম। বলেই নীলাকে জড়িয়ে ধরে খাটে শুয়ে বাকিটা ইতিহাস। এখনো শুনবেন নাকি? ভালো থাকুক এরকম মধুর সম্পর্কের ভালোবাসাগুলি।